দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিখাতায়। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রোমা। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলতে চাই ঠিক গতিতে রূপপুর বিদ্যুৎ প্রকল্প এই বিষয়টি নিয়ে। দর্শক এই নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান, জেদ্দা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম ভূঁইয়া। দর্শক আমরা যাব আমাদের আলোচনা, তবে তার আগে অর্থ বাণিজ্যের কয়েকটি খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। কেরোসিনের বাড়তি দামের কারণে খাদ্য, শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য কেনার খরচ কমাতে বাধ্য হচ্ছে নিম্ন আয়ের পরিবারগুলো। রাজধানীর এক হোটেলে বিআইডিএস এর এক কর্মশালায় প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য, যাতে আরও বলা হয়েছে বাজারে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, বাড়তি পরিবহন খরচ এবং খুচরা ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণেই দাম বেশি। তাই গৃহস্থলী জ্বালানি নীতি ঢেলে সাজানোর পরামর্শ সংস্থাটির। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়নি, বন্ধ করা হয়েছে সে দেশের লোক নেয়ার বিদ্যমান পদ্ধতি। এখন পরিবর্তিত পদ্ধতি কি হবে তা ঠিক করবে দু দেশের সরকার। যাদের কারণে বর্তমান অবস্থা বন্ধ হয়ে গেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারের সাম্প্রতিক সংকট নিয়ে এমন মতামত দিয়েছে জনশক্তি রপ্তানি এবং অভিবাসন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলো। সাতক্ষীরায় চামড়া নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। ক্রেতা না থাকায় অনুদানের চামড়া জড়ো করে রেখেছেন বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের দাবি, গতবারেও প্রতিটি চামড়া বিক্রি করা হয়েছে 11 থেকে 1200 টাকায়, অথচ এবার চামড়া নেমে এসেছে অর্ধেকেরও কম দামে। তারপরও মিলছে না ক্রেতা। আর ব্যবসায়ীরা বলছেন ট্যানারি থেকে পাওনা টাকা না পাওয়ায় চামড়া কিনতে পারছেন না তারা। পর্যাপ্ত বৃষ্টির অভাবে দিনাজপুরে আমনের আবাদ ব্যাহত হচ্ছে। কিছু জমিতে সেচ দিয়ে আমন রোপণ করা হলেও বেশিরভাগ জমি রয়ে গেছে অনাবাদি, ফলে নষ্ট হতে বসেছে অনেক জমির চারা। আর এতে আমন চারার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উবারের চালকবিহীন গাড়ি নির্মাণে $50 কোটি বিনিয়োগ করবে জাপান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান উবার। এর ফলে উবারের স্বয়ংক্রিয় গাড়ির সংখ্যা বাড়বে এবং প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় গাড়ির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। টানা লোকসান গোনার পরও উবার কোম্পানিতে $7,200 কোটি বিনিয়োগ করবে টয়োটা। চুক্তির অধীনে দুই কোম্পানি তাদের নিজস্ব প্রযুক্তি শেয়ার করবে। দর্শক জানিয়ে দিলাম অর্থ বাণিজ্যের কয়েকটি খবর। এবার আমরা ফিরতে চাই আমাদের আলোচনায়, তবে তার আগে আমাদের এই আলোচনা সংশ্লিষ্ট একটি প্রতিবেদন আছে আমাদের হাতে, সেটি দেখে নিয়ে তারপরে। নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। শতভাগ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বসানো শুরু হয়েছে কোর ক্যাচার। আর বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার দায়িত্ব নিতে প্রশিক্ষিত জনবল তৈরির কাজও এগিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ইব্রাহিম পাঠান, ছবি তুলেছেন জাকির হাসান। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প। 1269 একর জমিতে চলমান এই প্রকল্পের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে আরও আগেই। প্রায় 9 মাস ধরে চলছে মূল পর্বের কাজ। নদী শাসন ও পানি সংগ্রহের জন্য নদীর তীরের বাঁধ নির্মাণ প্রায় শেষ হয়েছে। দ্রুতই কাজ এগিয়ে চলছে বিদ্যুৎ কেন্দ্রের মূল অংশ, রিঅ্যাক্টর বিল্ডিং, টারবাইন বিল্ডিং, রিঅ্যাক্টর অক্সিলারি বিল্ডিং সহ বিভিন্ন স্থাপনা তৈরির কাজ। ফার্স্ট কনক্রিট পোরিং হওয়ার ছিল 30 নভেম্বর 2018, কিন্তু আমাদের প্রজেক্টের প্রোগ্রেস এরকম হলো যে 1 বছর ব্যবধান নয়, আমরা সেই ব্যবধান কমিয়ে এটা আমরা জুলাই মাসে নিয়ে আসছি। 2022-এর শেষ দিকে সেদিন সমস্ত ট্রেন জনবল এটা দায়িত্ব নেবে। যেহেতু আমরা এফসিবিটাকে আগায় নিয়ে আসতেছি এবং আমাদের রিঅ্যাক্টর বিল্ডিংয়ের যে রিএনফোর্সমেন্টের কাজ চলতেছে, ওয়াল গুনার কাজ চলতেছে, তো আমার তো মনে হয় যে আমরা বেশ উই আর অন স্কেজুয়াল।
রূপপুরে বসানো হবে সর্বাধুনিক প্রযুক্তির জেনারেশন 3+ VVER রিঅ্যাক্টর 1200। এর নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে থাকবে কোর ক্যাচার। এটিও বসানো শুরু হয়েছে রূপপুরে। এটা মাটির অনেক নিচে থাকবে, যদি কিছু হয় সঙ্গে সঙ্গে পুরো নিউক্লিয়ার মানে চুল্লিটা ওর মধ্যে চলে যাবে, পারিপার্শ্বিক আর কোথাও কিছুই করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এখানে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1200 মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট চালু হবে 2023 সালে। 1 বছর পরে উৎপাদনে আসবে দ্বিতীয় ইউনিট। 2টি ইউনিটই চালু হলে বিদ্যুৎ আসবে 2400 মেগাওয়াট। এটা তো লাইফ স্প্যান মানে আগে তো ছিল এটাকে 60 ইয়ার্স বলতো, তারপরে এখন দেখা যায় আরো বাড়াতে বাড়াতে এটা 100 বছরও চলে, কিছু হয়তো রিপেয়ার করতে হয় আর কি। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে প্রতিদিন কাজ করছেন 4000 শ্রমিক। বিদ্যুৎ খাত উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা বলছে 2041 সাল নাগাদ বাংলাদেশে এই রূপপুরের সমান সক্ষমতার মোট 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। তবে তার আগে দরকার এই বিশাল নির্মাণ প্রকল্প কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন। ইব্রাহিম পাঠান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, রূপপুর, পাবনা। দর্শক, আমরা দেখে নিলাম প্রতিবেদনটি। ফিরতে যাচ্ছে আমাদের আলোচনায়। স্বাগত আপনাকে আমাদের আজকের আলোচনায়। আমরা দেখলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটি প্রতিবেদন। যেটি জানতে চাইছি যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে সবার আগে যে বিষয়টি নিয়ে কথা উঠলো সেটি হচ্ছে নিরাপত্তা নিয়ে, যে সেটি হলে সুন্দরবন এলাকার নিরাপত্তা বিঘ্নিত হবে, আশপাশের জনগোষ্ঠীর নিরাপত্তা বিঘ্নিত হবে। একটু যদি আমাদেরকে সংক্ষেপে বলেন নিরাপত্তা কতটা নিশ্চিত করা গেছে? জি, নিরাপত্তার ইস্যুটা নিয়ে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব প্রদান করছি এবং সেই প্রথম থেকে যখন রিঅ্যাক্টরের কনসিভ করা হয়, আমরা যখন সিদ্ধান্ত নিই যে আমরা রিঅ্যাক্টর স্থাপন করব, তখন থেকে প্রথম যে আলোচনা আসছে সেটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিরাপত্তা বিষয়ক। সেই জন্য আমরা বিভিন্ন সার্ভে করে সারা ওয়ার্ল্ডের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর যারা সাপ্লায়ার ভেন্ডার্স আছে তাদের রিঅ্যাক্টরগুলো সাপ্লাই করে আমরা এই রিঅ্যাক্টর নিতে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এতে সম্মতি জ্ঞাপন করেছেন এবং ওনার বলিষ্ঠ নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা বলতে গেলে সেটা হচ্ছে এখানে আপনারা জানেন যে এই রিঅ্যাক্টরে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। তো সেই 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, এটা জেনারেশন 3+ রিঅ্যাক্টর। তো জেনারেশন 3+ রিঅ্যাক্টরের যে বিশেষ ধাপগুলো আছে, জেনারেশন 3+ কেন হলো এটা? জেনারেশন 2 আগে যে রিঅ্যাক্টর ফুকুশিমায় যে রিঅ্যাক্টরটা অ্যাক্সিডেন্ট হলো সেটা জেনারেশন 2 ছিল। তারপরে আরো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে জেনারেশন 3 and this one is 3.1 generation 3+. This is the latest development in nuclear industry and it has received unprecedented amount of safety. তো আমরা রিঅ্যাক্টর, আমি যখন এই রিঅ্যাক্টরের টেকনিক্যাল ডেসক্রিপশনটা প্রথম আমি তৈরি করে ঢাকাতেই মিটিংটা হচ্ছিল, সেটা রোসাটমের সাথে বিভিন্ন তাদের টেকনিক্যাল প্রতিনিধিদের সাথে আমাদের মন্ত্রণালয়ে। তো সেখানে আমরা ডিজাইন ফিলসফি কনসেপ্ট, যেটা প্রথম যে ডিজাইন ফিলসফিটা সেটা হচ্ছে যে ইট শুড বি, প্রথম কথাই হচ্ছে যে ইনোভেটিভ, এখানে ইনোভেশন কিছু থাকতে হবে অ্যান্ড প্রোভেন। আমরা এমন টেকনোলজি নেব না যেটার কোনো রেফারেন্স টেকনোলজি নাই, ইট শুড বি এ প্রোভেন টেকনোলজি, মানে একেবারে নতুন যেন না হয়। হ্যাঁ, একেবারে নতুন আমাদের এখানে প্রথম হচ্ছে সেরকম না। তো এই আমাদের এই রিঅ্যাক্টরটা কিন্তু প্রথম না, এই 3+ রিঅ্যাক্টর, মানে অন্যদের কাছ থেকে যাতে অভিজ্ঞতাও নেওয়া যায়, সেই অভিজ্ঞতা নেওয়া যায়। প্লাস হচ্ছে এই রিঅ্যাক্টরটা এক্স্যাক্টলি সেম কার্বন কপি আছে একটা নববর্ষীয় ইয়েতে রাশাতে তৈরি হয়েছে এবং দিস ইজ সাপ্লাইং পাওয়ার টু দ্য নিউ ইলেকট্রিক গ্রিড। সো ইট ইজ এ প্রোভেন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। আমরা ইনোভেশন নিয়ে অনেক কথা বলবো যে কতগুলো ইনোভেটিভ আছে। তারপরে হচ্ছে যে এখানে বহুত অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেফটি থাকতে হবে। অ্যাক্টিভ সেফটি মানে আমরা আমাদের লোকজন যখন আপনাদের টিভি অপারেশন করছেন, আপনারা আসছেন, কিন্তু যদি আপনারা কেউ না থাকেন, ইলেকট্রিসিটি যদি না থাকে, ওইরকম অবস্থাতে যাতে টিভি স্টেশনটা যদি চলতে পারে, তাহলে আমরা এটা বলবো প্যাসিভ সেফটি। কারণ এই রিঅ্যাক্টরে একেবারে 100% এনশিওর করা হয়েছে যে প্যাসিভ সেফটিটা থাকবে। মানে তার মানে রিঅ্যাক্টরে যখন কোনো পাওয়ার থাকবে না, কোনো ইলেকট্রিসিটি থাকবে না এবং জনবলও থাকবে না, যেটা ফুকুশিমা হয়েছিল। আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে ফুকুশিমার ঘটনাটা কি হয়েছিল। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে রিডান্ডেন্সি, যে আমার একটা সিস্টেম আছে, একটা চ্যানেল আছে, সেটাতে আমি যেমন আপনার একটা টিভি আমাকে এখন আপনারা দেখাচ্ছেন, এরকম যদি 4টা টিভি থাকে, যে একটা ফেল করলে আরেকটা ফেল করবে, তো সেই রিডান্ডেন্সিটা থাকতে হবে এইটা। আর আরেকটা আমাদের কন্ডিশন ছিল ডিফেন্স ইন ডেপথ, যে এটা
5 স্তরের নিরাপত্তা বলয়। আপনারা জানেন যে এর মধ্যে 5 স্তরের নিরাপত্তা বলয় আছে। 5 স্তরের নিরাপত্তা বলয় কোনটা? প্রথমে আমাদের যে একদম বেসিক জিনিস রিঅ্যাক্টরের ফুয়েল প্যালেট, যেটা ওটা একটা সিরামিক প্যালেট, এবং এটা কোনোভাবে এখান থেকে রেডিও অ্যাক্টিভিটি বের হয়ে যাওয়ার সম্ভব না। তারপরে সেটা একটা স্টেইনলেস স্টিলের রডের ভিতরে ঢোকানো হয়, যেটাকেও আরেকটা নিরাপত্তা বলে, যে সেখান থেকেও যদি প্যালেট থেকে কোনোভাবে বেরিয়ে আসে বা বেরিয়ে আসা সম্ভব না, তারপরেও যাতে সেটা রিঅ্যাক্টর কুলেন্টের সাথে বা মিশে যেতে পারে না। তারপরে নিরাপত্তা হলো যে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, বিরাট স্টেইনলেস স্টিলের প্রেসার ভেসেল, তো সেটা থেকে ভেদ করে আসতে পারবে না। এই 3টা গেল। এরপরে হচ্ছে আমাদের যে রিঅ্যাক্টরের হল, সেটা হচ্ছে একদম লিক টাইট শিল্ডিং এবং দুইটা ছাদ বিশিষ্ট। একটা প্রথম দিকের প্রথমে একটা ইন্টারনাল ছাদ, যেমন আপনাদের ইন্টারনাল ছাদটা আছে, এটার উপরে আরেকটা ছাদ আছে, এবং একটা হচ্ছে 20 সেন্টিমিটার, একটা হচ্ছে 80 সেন্টিমিটার অ্যান্ড রিইনফোর্সড স্টিলের, এবং এটার ইন্টিগ্রিটি এমনভাবে তৈরি করা যে এটার উপরে যদি আপনার মনে করেন যে 200 টন ফ্যান্টম প্লেন, মানে যেগুলো বইমা চালায়, মানে বিমান বাহিনী চালায়, ওইরকম একটা যদি ক্র্যাশ করে এবং অ্যাট দ্য স্পিড অফ সে আপনার 215 মাইল পার সেকেন্ড, ক্যান ইউ থিঙ্ক অফ, যে ওইরকম একটা ফ্যান্টম 200 টনের এখানে ক্র্যাশ করছে, দেন নাথিং উইল হ্যাপেন। কারণ এটা করা হচ্ছে যদি কোনো টেরোরিস্ট অথবা আমাদের বাইরের কোনো অপশক্তি যদি হামলা করতে আসে, তাহলে পরে এই বাইরের স্তরটা ভেদ করে সে কোনোভাবেই সম্ভব না। আর ভিতরের যেটা, সেটা হচ্ছে ভিতরে যদি কোনো এক্সপ্লোশন হয়, মনে করেন যে ওইখানেই কোনো এক্সপ্লোশন হলো, কোনো মিসাইলের মতো ছুটে গেল, তাহলে পরে সেটা ভেদ করতে পারবে না। 20 সেন্টিমিটার ফার্স্ট লেয়ারটাই ভেদ করে ফার্স্ট লেয়ারটা ভিতরে, তারপরে বাইরের লেয়ারটা, এবং তার মানে কি, এবং এটা লিক টাইট, এবং তার উপরে রয়েছে আপনার একটা 8 সেন্টিমিটার স্টেইনলেস স্টিল। তো এই সব কিছু ভেদ করে রেডিও অ্যাক্টিভিটি যাতে বাইরে না আসতে পারে, এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য পিপল অ্যারাউন্ড, এবং ওয়ার্কিং পিপল এবং মেম্বার অফ দ্য পাবলিক কারোর কাছে পৌঁছতে না পারে, এটা একেবারেই 100% এনশিওর করা হয়েছে। তো সেটা ছিল আমাদের কন্ডিশন। অ্যান্ড আরেকটা 2টা মাস্ট মিট কন্ডিশন ছিল। আমরা বলছি যে এই 2টা কন্ডিশন মিট করতেই হবে। তোমরা যদি, যে আমাদের ভেন্ডারকে আমরা বলছি, আমাদের টেকনিক্যাল ডিসক্রিপশন প্রদান করা হয়েছিল তাতে, সেটা হচ্ছে যে ইউ মাস্ট টেক ব্যাক, আমাদের যে নিউক্লিয়ার ওয়েস্ট নিয়ে আপনি কথা বলবেন নিশ্চয়ই, ওয়েস্ট নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, তো সেই নিউক্লিয়ার ওয়েস্ট যেটা, সেটা দে মাস্ট টেক ইট ব্যাক, আমাদের এখানে থাকবে না। আচ্ছা, সেই নিউক্লিয়ার ওয়েস্ট নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, ওয়েস্ট নিয়ে আমার একটু প্রশ্ন ছিল যে আসলে সেটি নিয়েও নানান রকম আলোচনা শোনা গেছে, সেটিও শুনবো। একটা বিরতি নিয়ে তারপরে যে ওয়েস্টটা আসলে আমরা কোন দিকে পাঠাচ্ছি সেটি নিয়ে শুনবো আপনার কাছ থেকে। সেটা তাদেরকে নিয়ে যেতে হবে। জি, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আপনার কাছ থেকে নিউক্লিয়ার ওয়েস্ট সম্পর্কে শুনতে চাই। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতা, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতা, সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। আজকে আমরা কথা বলছি ঠিক গতিতে রূপপুর বিদ্যুৎ প্রকল্প কিনা সেই বিষয়টি নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম ভূঁইয়া। স্বাগত আপনাকে আবারও আমাদের আলোচনায়। বিরতির আগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে নিউক্লিয়ার ওয়েস্টেজ, সেটি নিয়েও আসলে কিছুটা ভুল ধারণা আছে, সেটি সম্পর্কে যদি একটু পরিষ্কার ধারণা দেন আমাদেরকে। That will be taken back. তার আগে আমি ওই যে আরেকটা কথা বলছিলাম যে 2 মাস্ট মিট কন্ডিশন, আরেকটা কন্ডিশন ছিল যে অ্যাক্সিডেন্ট নিয়ে। অ্যাক্সিডেন্ট নিয়েই তো আমাদের সবচেয়ে বেশি কথা হচ্ছে। তো অ্যাক্সিডেন্টের ফ্রিকোয়েন্সি যে কত হইতে পারে, কত নাগাদ হতে পারে, এটা আমরা নিউক্লিয়ার সেফটি অ্যানালাইসিস করে আপনার আমরা সেটা ক্যালকুলেশন করতে পারি, সেফটি অ্যাসেসমেন্ট বলা হয় সেটাকে। তো সেই কোর ড্যামেজ ফ্রিকোয়েন্সি আমাদের হবে TMI, রাশিয়াতে আর আমেরিকাতে 3 মাইল আইল্যান্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখানে কোর মেল্ট করছিল। এরকম কোর মেল্ট করার ফ্রিকোয়েন্সি হবে 10⁻⁻⁻ পার ইয়ার পার রিঅ্যাক্টর। তার মানে হচ্ছে প্রতি 10,000 বছর যদি এই রিঅ্যাক্টরটা চলে, তো ওই ধরনের কোর ড্যামেজ একবার হইতে পারে, এই ধরনের একটা প্রবাবিলিটি আছে। তো 10,000 বছরে একটা। আর যদি চার্নোবিল টাইপের যে অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে যে 10 মিলিয়ন ইয়ার্স অফ রিঅ্যাক্টর অপারেশন, দ্যাট ইজ 10⁻⁷ ইয়ার পার রিঅ্যাক্টর। তার মানে 10 মিলিয়ন বছর যদি চলে এরকম একটা রিঅ্যাক্টর, তাহলে চার্নোবিল টাইপের অ্যাক্সিডেন্টের
প্রশ্নই আসে না, কারণ হচ্ছে চার্নোবিল বিল্ডিং এ কন্টেইনমেন্টই ছিল না, আর এখানে 2 স্তরের কন্টেইনমেন্ট দেওয়া হয়েছে। সো দিস ইজ দি লেভেল অফ সেফটি। মানে অন্যান্য প্ল্যান্টগুলো দেখে আসলে সেখান থেকে কতটুকু সিকিউরিটির ব্যবস্থা নেওয়া যায় সেটি করা হয়েছে আমাদের হ্যাঁ, এখানে। সেটা করা হয়েছে অফকোর্স। এবং এটা আরেকটা কন্ডিশন ছিল যে ইট মাস্ট মিট দ্য পোস্ট ফুকুশিমা অ্যাক্সিডেন্ট। ফুকুশিমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যে কারণে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইটা যে কন্ডিশনগুলো, সেই সবগুলো কন্ডিশন মিট করতে হবে। তো আপনি নিউক্লিয়ার, তো আমাদের সেই জন্য 3টা বেসিক সেফটি গোল ছিল। একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল, আমরা রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল করতে পারি এবং যাতে করে একেবারে রিঅ্যাক্টরে কোনো রকমের কোনো কিছু অ্যাবনর্মাল ফাংশন বা কোনো কিছু একটা ইন্টারাপশন হলে পরে দ্য রিঅ্যাক্টর উইল স্ক্র্যাম ইন 2 সেকেন্ডস, 2 সেকেন্ডের মধ্যে রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাবে। আরেকটা হচ্ছে যেটা ফুকুশিমা যেটা ছিল, কন্টিনিউয়াসলি হিট রিমুভ করতে হবে আন্ডার এনি সিনারিও। যদি একদম সবকিছু অ্যাজ আই সেড, আপনার যদি রিঅ্যাক্টরের সব ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, আপনার কোনো অপারেটর না থাকে, তাহলেও এটার যে ডিকে হিট যেখানে থাকে, রিঅ্যাক্টর যে হিট কোরের মধ্যে থাকবে সেই হিটটাকে কন্টিনিউয়াসলি সে করতে পারবে, চালাতে পারবে, কি প্যাসিভ হতে চলবে, জি, রিজেক্ট করতে পারবে। তার মানে একটা প্যাসিভ সেফটি লুপ চালু হয়ে যাবে, কুলেন্ট লুপ চালু হয়ে যাবে, যাতে করে ওইটা হবে না। আরেকটা হচ্ছে আপনার কন্ট্রোল অফ রেডিও অ্যাক্টিভিটি, কন্টেইনমেন্ট অফ দ্য রেডিও অ্যাক্টিভিটি। ওইখানে যদি আপনি সবকিছু বাদ দেওয়ার পর মনে করেন যে তারপরেও কিছু একটা হয়ে গেল, তাতে করে রেডিও অ্যাক্টিভিটি যাতে ওই রিঅ্যাক্টরের ভিতরেই কন্টেইন করতে পারে। আপনার ডিফাইন্ড যে স্পেস আছে, এই যে মনে করেন আপনাদের এই একটা ডোমের মতো, সেইখানেই থাকবে, আর বাইরে কোনো অবস্থাতেই মেম্বার অফ দ্য পাবলিকের কাছে যাবে না বা এনভায়রনমেন্টে যাবে না। এই 3টা হচ্ছে বেসিক সেফটি কল। তো আপনি ওয়েস্ট নিয়ে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি আমরা ওয়েস্ট নিয়ে ভয় পাওয়ার কিন্তু এক কথা নাই। প্রথম কথা হচ্ছে যে দে উইল টেক ব্যাক দ্য ওয়েস্ট। তো এবং ওয়েস্ট নিয়ে যখন কথা বলি তখন ওই যে স্প্যান্ট ফুয়েলের কথা হয়। অ্যাকচুয়ালি আমরা নিউক্লিয়ার ফুয়েলটার যদি করি, আপনার ফুয়েল সাইকেলটা যদি দেখি, নিউক্লিয়ার ফুয়েল সাইকেল যেটা, সেটা হচ্ছে প্রথমে একদম থেকে আকর থেকে আমরা ইউরেনিয়াম অক্সাইড নেই, যেটাকে আমরা ইউলুকেক বলি, U3O8। তো সেই ইউলুকেককে আমরা, এটা U3 অক্সাইড, এটাকে আমরা একটা ট্রান্সফর্ম করতে হয় হেক্সাফ্লোরাইড, এটাকে এনরিচমেন্ট করার জন্য। এনরিচমেন্ট করলে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড হয়। সেই ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডকে আবার আমরা সরাসরি রিঅ্যাক্টর ব্যবহার করি না, তারপরে এটাকে ম্যাটারিক্যাল ইউরেনিয়াম ডাইঅক্সাইডে করা হয়। এমনি অনেকগুলো স্টেপ আছে। আলটিমেটলি আমরা ইউরেনিয়ামের ফুয়েল তৈরি করি। তো সেই ফুয়েল রডগুলো আমরা এখানে ব্যবহার করি। তো এখানে প্রায় সব মিলিয়ে প্রায় 10-12টা স্টেপের মধ্যে মাত্র 2টা স্টেপ বাংলাদেশে হবে। সেটা হচ্ছে যে আমরা ওই ফুয়েল রডগুলো দিয়ে ফুয়েল অ্যাসেম্বলি করা হয়, সেই ফুয়েল অ্যাসেম্বলিগুলো সরাসরি আসবে, আমরা আমাদের রিঅ্যাক্টরে বসাবো, এখানে বার্ন করব। তারপরে এটা যখন বার্ন করার পরে প্রতি 18 মাস পর অ্যাবাউট 1/3 অফ দ্য কোরের 1/3 আপনাকে সরিয়ে ফেলতে হয়, কারণ তখন এটা এতই বার্ন করে যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সবচেয়ে বেশি বার্ন করছে, এবং এটা রিঅ্যাক্টরে যে চলবে সেইখানে সে আর কোনো মানে করতে পারে না, কন্ট্রিবিউট করতে পারে না, তখন তাকে সরিয়ে ফেলা হয়। তো এটাকে আমরা স্প্যান্ট ফুয়েল বলি। তো তখন ওইটা কিন্তু অত্যন্ত হট থাকে এবং অত্যন্ত রেডিও অ্যাক্টিভও থাকে। তবে এটাকে আমি যদি 5 থেকে 10 বছর যদি আমি পানির মধ্যে চুবাই রাখি, এবং রিঅ্যাক্টর বিল্ডিং এর পাশেই আরেকটা পুল তৈরি করা হয়, সেই পুলের মধ্যে এটা চুবিয়ে রাখা হবে, ডুবিয়ে রাখা হবে। এটাকে আন্তর্জাতিকভাবে IAEA থেকে একেবারে সরাসরি মনিটর, 24 আওয়ার্স মনিটর ফ্রম স্যাটেলাইট, বাই স্যাটেলাইট ক্যামেরা, কারণ যাতে ওইটা সরিয়ে না যায়। কারণ ওই যে ফুয়েল রডগুলোর মধ্যে যদি আমরা জানি যে কি আছে, তাহলে কিন্তু আমরা ভয় পাবো না। ওই ফুয়েল রডের 95% হচ্ছে U-238 এবং ইটস লো লেভেল রেডিয়েশন। এবং এই লো লেভেল রেডিয়েশন অহরহ আমরা অ্যাটমিক এনার্জি কমিশন শুধু না। একটু ইন্টারাপ্ট করি, ছোট্ট করে একটু জানতে চাই যে আপনি বলছেন যে যদি আমরা জানি তাহলে সেটি আসলে আমাদের কাছে ভুল কোনো ধারণা তৈরি করতে পারবে না। কথা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটি নিয়ে আসলে আমাদের ধারণা কতটা পরিষ্কার, বা আমরা আসলে কতটা পরিষ্কার করতে পেরেছি, এখনই কি আমাদের মানুষের মধ্যে জানানো সম্ভব হয়েছে কিনা, এটির উপকারিতা আসলে কতটুকু, অপকারিতার দিক থেকে বা এটি নিয়ে যে কোনো শঙ্কা নেই, সেটি আসলে জনমনে পরিষ্কার করা কি সম্ভব হয়েছে কিনা? না, সম্ভব হয়েছে। মানে সেই জন্য তো আমি এই যে আপনার এখানে কথা বলতেছি। আমরা গত মাসে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে আমাদের দ্বিতীয় প্ল্যান্টের যেটা বলেন, তারপরে প্রায় 10 দিন আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ফোরামে, বিভিন্ন সংবাদ মাধ্যমে
জানানোর প্রেস কাজটি করছেন। কনফারেন্সে জি। বক্তৃতা দিচ্ছে। আমি আমার সাথে জুলকার নাইন ছিলেন আমাদের, উনিও আরেকজন ফর্মার চেয়ারম্যান, উনি আমাদের রিয়েক্টরের অপারেটর এবং আমাদের ম্যানেজার ছিলেন সাভার রিয়েক্টরে। তো সে আমরা যে জিনিসটা গত কয়েক বছর থেকেই তো আই এম অ্যাক্টিভ ইন দিস ফিল্ড, যে মানুষকে বোঝাবার জন্য যে এখানে আপনি যদি রিয়েক্টরকে না জানেন তখন কিন্তু আপনি একটা ভয়, এই যে নানান রকম সংকট ফিয়ার তৈরি অফ হয় আননোন, এই জিনিসটা থেকে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি না জানলেই তাইলে না, ট্রান্সপারেন্সি না থাকলে যে ওখানে কি হচ্ছে, এটা কি অ্যাটম বোমার মতো এক্সপ্লোড করবে বা এটা কি আপনার চার্নোবিলের মতো এক্সপ্লোড করবে, এই জিনিসগুলো যদি আপনি না জানেন তখন আপনি নানান ধরনের স্পেকুলেশন করবেন। তো আমাদের উই শ্যাল হ্যাভ টু রিডিউস দ্য স্পেকুলেশন এন্ড দ্য ফিয়ার। আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, দি রেডিয়েশন ইটসেলফ, দি ফিয়ার অফ রেডিয়েশন, রেডিয়েশনের ভয় হচ্ছে অনেক বেশি মারাত্মক রেডিয়েশন থেকে। স্বাস্থ্য ঝুঁকিটা নিয়েও একটা বিষয় আছে, যারা এমপ্লয়ি আছে তারা, আমরা যেখানে বসে আছেন আপনি কিন্তু রেডিও অ্যাক্টিভ, আপনার বডি থেকে রেডিয়েশন আসতেছে, আমার বডি থেকেও রেডিয়েশন আসছে। আমাদের বডির মধ্যে রক্তের মধ্যে K40 আছে, কার্বন 14 আছে, সেগুলো কিন্তু আপনি একটা ডিটেক্টরের সামনে যান, আপনি হাতটা রাখেন, দেখবেন যে কট 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 করে আপনি নিজেই শুনতে পাবেন। তো এভরিওয়ান ইজ রেডিওঅ্যাক্টিভ, আমরা উই আর রেডিওঅ্যাক্টিভ, আমার আশেপাশে যা আছে সবগুলো রেডিওঅ্যাক্টিভ। আমরা যে টেরিস্টেরিয়াল থেকে, এখান থেকে কংক্রিট থেকে সবখান থেকে রেডিয়েশন আসতেছে, আর স্পেস থেকে রেডিয়েশন আসতেছে, যেটা কসমিক রেডিয়েশন বলা হয়, টেরিস্টেরিয়াল রেডিয়েশন। সো অল দিস মিলে আমরা ওই যে র্যাডন থেকেই প্রায় 80 to 85% পাচ্ছি রেডিয়েশন, আর 15% পাচ্ছি, 14 to 15% পাচ্ছি আমরা এই যে আমরা নানা চিকিৎসা করি, এক্সরে করি। আমাদের নিউক্লিয়ার মেডিসিন প্রায় 16-17টা নিউক্লিয়ার, সারা দুনিয়াতে নিউক্লিয়ার মেডিসিন প্রচুরভাবে ইউজ হচ্ছে। তারপর হচ্ছে বোথ থেরাপিউটিক্স অ্যান্ড ডায়াগনস্টিক্স, আপনাকে রেডিয়েশন খাওয়ানো হচ্ছে, তো সেগুলো থেকে আমরা পাই 15%। আর এই নিউক্লিয়ার ফুয়েল সাইকেল থেকে আমরা পাই 0.01%। সারা ওয়ার্ল্ডের এভারেজ পপুলেশন যে রেডিয়েশন ডোজ পায় তার 0.01% হচ্ছে আপনার এই নিউক্লিয়ার ফুয়েল এন্টায়ার ফুয়েল সাইকেল থেকে, মানে নিউক্লিয়ার এই যে আকর থেকে আরম্ভ করে এটাকে ডিসপোজ করা পর্যন্ত ওই যে সাইকেলটা, ওটা থেকে 0.01% পাই। তো এজ এ রেজাল্ট বুঝতেই পারেন যে এটা কিছুই না, খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে আতঙ্ক, যেটা আতঙ্কটাই হচ্ছে ডেঞ্জারাস, এবং আমাদের কাজ হচ্ছে সেই আতঙ্কটাকে দূর করে দেওয়া। আর এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর যে আমরা বসাচ্ছি সেটা একটা উইন উইন সিচুয়েশন, ওরা ব্যবসা করতেছে, আমরাও আমাদের লাভ। এই লাভবানের বিষয়টা একটু শুনবো, যে আমরা তো আমাদের গ্যাস দিয়ে, কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেটির দামের দিক থেকে বা অন্যান্য দিক থেকে আমরা কতটা লাভবান হব, শুনবো আপনার কাছ থেকে একটা বিরতি নিয়ে। তারপরে দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতা। এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত আরো একবার, দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতা, সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। কথা বলছি ঠিক গতিতে রূপপুর বিদ্যুৎ প্রকল্প কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম ভূঁইয়া। স্বাগত আপনাকে আবারও আমাদের আলোচনায়। জানতে চাইছিলাম যে বিদ্যুতের দাম, আমরা বলছিলাম যে যেহেতু আমাদের গ্যাস, যদিও আমরা জানি গ্যাস একেবারে শেষ পর্যায়ে, তারপর কয়লা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, গ্যাস দিয়ে উৎপাদন করছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে এখন আমরা আবার বিদ্যুৎ উৎপাদনে যাব, দামের দিকটাও একটু জানতে চাইছি। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের আসলে বিকল্প কোনো পথ ছিল কিনা। হ্যাঁ, আপনি যেটা বলেন, আমার একটা স্লোগান আছে, আই টোল্ড ইউ, যে নিউক্লিয়ার ইজ অ্যান ইনএভিটেবল অপশন ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। আমাদের যদি গ্রিডে পাওয়ার দিতে হয়, সেই রকমের বিদ্যুৎ যদি তৈরি করতে হয়। এবং আরেকটা কথা হচ্ছে যে বিদ্যুৎটা কিন্তু আমাদের কনস্টিটিউশন ইজ এ কনস্টিটিউশনাল রাইট অফ দ্য পিপল অফ বাংলাদেশ, যার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর উপরে ভীষণ রকম জোর দিয়েছেন। এবং আমাদের যে এনার্জি পলিসি, সেই পলিসিতে, সেটা আমাদের এনার্জি পলিসিতে কি আছে, বাই 2021 24,000 মেগাওয়াট, বাই 2030 40,000 মেগাওয়াট, এন্ড বাই 2041 60,000 মেগাওয়াট। এই 5-10 বছর আগেও আমাদের 80% অফ আওয়ার ইলেকট্রিসিটি ওয়াজ প্রডিউসড ফ্রম গ্যাস, কারণ ওইটা যত সব সহজলভ্য ছিল এবং সবার জন্য খুব সহজ, তাড়াতাড়ি বিদ্যুৎ করতো। তাই করতে করতে কি হয়েছে, এখন তো গ্যাস প্রাইস, এবং আমি সবসময় যেটা বলতাম যে গ্যাস আমরা 18-19 সালের মধ্যে কিন্তু আমরা গ্যাস ক্রাইসিসে পড়ে যাব। কারণ ক্রাইসিস কিন্তু তখন স্টার্ট হবে না যখন আপনি শেষ করে ফেলছেন, ইট উইল স্টার্ট যখন আপনার ডিমান্ড বেশি হবে, আপনার সাপ্লাই। এখন পাচ্ছে না, আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও ঠিক মতো গ্যাস দিতে পারতেছে না, এখন আমরা এলএনজির উপর নির্ভর করতেছি। তো আন্ডার দ্য সার্কামস্টেন্সেস, এই যে আমাদের যদি 40,000 মেগাওয়াট করতে হয় এখন আমাদের বাই 2030, এবং এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের 2030 একটা
স্ল্যাব, যে ওই সময়ের মধ্যে আমরা কি করতে পারবো, সবার প্ল্যান আছে। আমাদের হচ্ছে যে 40,000 মেগাওয়াট। তাইলে পরে আমরা আমাদের গ্যাস শেষ হয়েছে, আমরা ডেফিনেটলি এনার্জি মিক্স থাকবে একটা। তেলের প্রাইসটা, যেটা তেলের প্রাইস তো ওঠানামা করতেছে, এবং সেটির সঙ্গে আসলে আমরা তাল মিলিয়েও পারবো না। তাল মিলিয়ে কতটুকু পারবো সেটা তো প্রশ্নবিদ্ধ করা যায়। তারপরে আমাদের কয়লা আছে, কয়লা দিয়ে আমরা করব, কিন্তু কতটুকু করতে পারবে, কারণ আপনার কয়লা যে পরিমাণ লাগে, আপনার একটা যখন অ্যাটম আমরা স্প্লিট করি, যে পদ্ধতিতে এনার্জি বের করা হয়, সেখান থেকে আমরা যে শক্তি পাই, এনার্জি পাই, সেটা হচ্ছে 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট এনার্জির একটা ইউনিট। তার মানে আমাদের সাধারণভাবে কয়লা পুড়িয়ে আমরা যে এনার্জি পাই একটা অ্যাটম থেকে, তাতে 20 কোটি গুণ বেশি পাই আমরা থেকে। যেমন 1000 মেগাওয়াট একটা রিয়েক্টর 1 বছর চালাবার জন্য 27 টন লাগবে। মানে এখন আমার গ্যাস এবং কয়লার বিকল্প হচ্ছে আপনার নিউক্লিয়ার। এটা আমাদের ইনএভিটেবল অপশন হয়ে গেছে, সুতরাং এটাকে আমরা করতে পারছি না। আপনি প্রাইসের কথা বলছিলেন, প্রাইসের কথা আপনি বলছিলেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। এটা আমার কথা না, আপনি এনার্জি যে ওয়ার্ল্ডের যে এনার্জি অ্যাসোসিয়েশন আছে তাদের গেছেন। আমি একটা জাস্ট এক্সাম্পল ফিনল্যান্ডের কথা বলতেছি, এবং আরো অনেক, আমি কোরিয়ার কথা বলতে পারি। সেটা আপনার ক্যাপিটাল কস্ট পার কিলোওয়াট আওয়ার, নিউক্লিয়ার হচ্ছে 1.1, উইন্ড হচ্ছে ইউরোপিয়ানের 3.7 ইউরো, 3.7, 1.1, and উইন্ড হচ্ছে 4.7, and সোলার হচ্ছে 6. সোলার ফটোভোল্টিক যদি হয় তাহলে 6.2। সো নিউক্লিয়ার ইজ দ্য চিপেস্ট। নিউক্লিয়ার ইজ দ্য চিপেস্ট ফর্ম। চিপ হওয়ার কারণ কি আপনি একটা দেখেন, কারণ হচ্ছে যে আপনি যখন এনার্জি এটা লেভেলাইজড করতে হবে, তো আপনি যখন একটা কয়লা ভিত্তিক একটা পাওয়ার স্টেশন করবেন, ওটার লাইফ 30 to 40 ইয়ার্স। আর আপনি যখন একটা নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর বসাবেন, তার লাইফ হবে অ্যাবাউট 80 to 100 ইয়ার্স। তার মানে আপনার জেনারেশন, আপনার সান, গ্র্যান্ডসান, এদের পরের জেনারেশন এটা করবে। তাহলে আপনাকে ওইভাবে লেভেলাইজড করতে হবে। কস্টটা, এটা ক্যাপিটাল কস্টটা বেশি, বাট আলটিমেটলি তারপরে একটা হচ্ছে ফুয়েল কস্ট, যেটা সেটা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে প্রায় 70-80%, 70 to 80%, 60 to 80% হচ্ছে ফুয়েলের কস্ট। আপনি যদি গ্যাসের কথা ধরেন, কয়লার কথা ধরেন, অন্যান্য যেসব সোর্স আছে তাদের কথা বলেন, আর নিউক্লিয়ারে হচ্ছে অত্যন্ত, মানে এটা অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কস্ট ইজ লোয়েস্ট, অ্যান্ড ক্যাপিটাল ফুয়েল কস্ট ইজ লোয়েস্ট, অ্যান্ড অপারেশন মেনটেন্যান্স কস্ট বেশি। তো এজ এ রেজাল্ট আপনার যদি ইউরেনিয়ামের দাম বেড়েও যায়, ইট উইল বি ইনসেনসিটিভ। এটার তুলনায় অপারেশন মেনটেন্যান্সের তুলনায় সেটা অত্যন্ত কম হবে, সুতরাং এটার উপরে কোনো এফেক্ট পড়বে না। সো দি কস্ট উইল রিমেইন সেম। জি, জনবলের বিষয়টা একটু জানতে চাই। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালানোর মতো যে পর্যাপ্ত দক্ষ যে জনবল, সেটিকে আমরা তৈরি করতে পারছি, বা কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? সেটা আমরা অবশ্যই পাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের কতগুলো ইউনিভার্সিটি আছে দেখেন, এবং এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, আমি নিজে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে এখন রিঅ্যাক্টর ফিজিক্স পড়াচ্ছি। ঢাকা ইউনিভার্সিটিতে একটা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করা হচ্ছে, বুয়েটে করা হচ্ছে, এমআইএসটিতে করা হচ্ছে। তারপরে আমাদের যে ফিজিক্স ডিপার্টমেন্টগুলো আছে বিভিন্ন প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টরে, সেইগুলো ফিজিক্স এবং অন্যান্য, ওইখানে প্রায় আপনার অ্যাবাউট পার রিঅ্যাক্টর আমি মনে করি 400 থেকে 500 সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার লাগবে। তো আমরা কিন্তু অলরেডি প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে বছরে কতগুলো মাস্টার্স লেভেল করে, এবং এর মধ্যেই প্রায় একটা সিগনিফিক্যান্ট নাম্বার অলরেডি আমার, কারণ আমাদের যে প্রশিক্ষণ চলছে অলরেডি, কয়েকটা ব্যাচ চলে আসছে, এখন আরো আরেকটা 20 জন বা 25 জনের ব্যাচ যাচ্ছে, আরেকটা ব্যাচের জন্য অ্যাপ্লাইড করা হয়েছে। তো সুতরাং বাই দ্য টাইম চলবে, মানে চলো শুরু হবে, ধরুন another 4 years, তাই তো 23-24 হতে, তাহলে বাই দিস টাইম উই উইল হ্যাভ এনাফ ম্যান পাওয়ার। আর অ্যাটমিক এনার্জি কমিশনের নিজস্ব ম্যান পাওয়ার তো একটা আছেই, তারা তো তার সাথেই যুক্ত আছে, এবং এখন বর্তমান কাজ সংগ্রহ করতেছে। কারণ নিউক্লিয়ার ইন্ডাস্ট্রির আমি যেটা বলছিলাম, যে প্রথম যে 3টা ইম্পেডিমেন্ট, সেটা 1 নম্বর হচ্ছে এনপিটি আমরা সাইন করছি। এনপিটি মানে যাতে করে নিউক্লিয়ারের কোনো মিলিটারি অ্যাপ্লিকেশন আমরা না করি, সেটার জন্য যত রকমের আছে, উই হ্যাভ ভেরি ক্লিন স্লেট টু আইএইএ অত্যন্ত খুশি আমাদের সাথে। তারপর সেকেন্ড হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল নিয়ে আমার কোনো প্রবলেম নাই। অ্যাজ আই টোল্ড ইউ, যে প্রথম কথা হচ্ছে দে উইল টেক ইট ব্যাক, আর টেক ব্যাক না করার কোনো কারণ নাই, কারণ এর মধ্যে স্প্যান্ড ফুয়েলের মধ্যে U-238 হচ্ছে আপনার 95%, হুইচ এ লো লেভেল রেডিয়েশন, আর বাকি 7% হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেভেল রেডিয়েশন।